প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইংরেজি প্রথম পত্র টপিক এবং ইংরেজি প্রথম পত্র আমাদের সাবজেক্ট এবং টপিক হচ্ছে উইদাউট ক্লুজ। আপনারা জানেন যে এটা একটু কঠিনই হয় বটে, আর এটা নাম্বার বিয়ার করবে 10, কাজে এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো আপনারা এগুলো একটু গুরুত্ব সহকারে শুনবেন। আপনাদেরকে এগুলো তো বাসায় নিজেরা পড়েন না, আপনাদেরকে আমরা বোঝাতে হয়। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে এগুলো একটু একটা একটা করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা গত ক্লাসে 24 নম্বর পড়িয়েছি, মানে সাজেশন থেকে। মনে রাখবেন আপনাদের জন্য টেস্ট পেপারের সাজেশন থেকে নেওয়া এগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ের জন্য প্রয়োজন, উভয়ের সিলেবাসে আছে, প্রত্যেকে এটা পাবেন। সো একটা বাদ দেওয়া যাবে না। তো 24 থেকে শুরু করলাম, 24, 25, 26, 27 স্টেপ বাই স্টেপ 3-4টা ক্লাসে যতগুলো পড়ানো যায় আমি চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে দেখবেন, এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ই দেখবেন, সবার কাজে আসবে। স্পেশালি পরীক্ষার্থী ব্যাচ, এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো একটু দেখেন, নিজেরা তা পড়বেন না, আর কবে পড়বেন, সময় বা কী পাবেন না পাবেন, এই জন্য এগুলো একটু দুইবার ভালো করে দুইবার শুনবেন, পড়া হয়ে যাবে, এরপর লিখবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো সকলে মনোযোগ সহকারে শুনবেন, ভালো থাকবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ইংরেজি প্রথম পত্রের উইদাউট ক্লুজ পড়ব। তো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে এটা 10 মার্ক বিয়ার করে, তার মানে 10 নম্বরের জন্য আমাদেরকে এটা পড়তে হবে। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে 25, 26 পড়াবো। 24 আগের ক্লাসে পড়িয়েছিলাম। আপনারা হয়তো জানেন যে এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ের জন্য প্রযোজ্য, উভয়ের বইয়ে এটা আছে, সাজেশনেও আছে। তো সেকেন্ড ইয়ার যারা, ওদের এটা স্পেশালি আছে, ওদেরকে এটা পড়তেই হবে। তো এটা কিন্তু টেস্ট পেপার থেকে সাজেশন থেকে নেওয়া, কাজে এটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা সিকোয়েন্স অনুযায়ী পড়তেছি, আমরা আজকে 2টা পড়ব, 25, 26 পড়ব। আগে আমরা 24 পড়েছিলাম। 25, 26 খুব যে জটিল তা না, কিছুটা ইজি। আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আমরা এটা পারবো। তো আমরা এখন পড়ব 25 এবং 26, যেহেতু আমরা এর আগে অলরেডি 24 পড়েছি, কাজে আমাদের এখন আমরা শুরু করব 25 এবং 26 দিয়ে। তো আমরা এখন শুরু করি। আমরা দেখি আমাদের কি আছে। এখানে দেওয়া আছে ওই যে নেচার, প্রকৃতি বা এনভায়রনমেন্ট, পরিবেশ নিয়ে। যাই হোক, আমরা একটু দেখি, শুরু করি। ম্যান পলিউটস ওয়াটার, মানুষ পানি দূষণ করে। মানুষ পানি দূষণ করে, এটা কমন কথা, মানুষ পানি দূষণ করে। আচ্ছা, এরপর দেখি কি বলছে মূলত। ম্যান পলিউটস ওয়াটার, মানুষ পানি দূষণ করে। অ্যানাদার ভাইটাল, মানে এই পানিটা, এটা সম্পর্কে বলতেছে আরও একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, আমরা এলিমেন্ট বলতে পারি, উপাদান অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান। বাই ড্যাশ ওয়েস্ট, বাই, আমরা জানি প্রেপোজিশনের পর আইএনজি হবে, তাহলে থ্রোয়িং, বাই থ্রোয়িং ওয়েস্ট, বজ্র নিক্ষেপ করে, ইনটু ইট, ইহার উপর, পানির মধ্যে, মধ্যে বোঝাচ্ছে। ম্যান পলিউটস ওয়াটার, মানুষ পানি দূষণ করে। অ্যানাদার ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান। বাই থ্রোয়িং ওয়েস্ট, বজ্র নিক্ষেপ করে, ইনটু ইট, ইহাতে। এরপর ফার্মার্স ডেস্ট কেমিক্যাল ফার্টিলাইজার্স, কৃষকরা কি করে, ব্যবহার করে। তাহলে ফার্মার্স যেহেতু প্লুরাল, তাহলে ইউজ হবে, ইউজ। ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার, রাসায়নিক সার ব্যবহার করে। অ্যান্ড পেস্ট ইনসেকটিসাইডস, এবং বিষ ব্যবহার করে। ইনটু দেয়ার ফিল্ডস, তাদের মাঠে। কৃষকরা তাদের মাঠে সার এবং বিষ ব্যবহার করে। কমন কথা, আমরা ছোটোবেলায় দেখতাম, আমাদের যখন আমাদের জমিতে যারা চাষ করতো, ওরা যখন আসতো বাড়িতে, আমার কাকারা এই যে সার এবং বিষ এগুলো কিনে দিত, তখন দেখতাম যে এগুলো কৃষকরা ব্যবহার করে। এরপর বলতেছে ওয়েস্ট এ ওয়ে, ওই যে সরি ফিল। এরপর সাম অফ দিজ কেমিক্যালস, ওই যে সার এবং বিষ, এগুলো থেকে কিছু কিছু রাসায়নিক পদার্থ ওয়েস্ট এ ওয়ে, ধুয়ে মুছে চলে যায়। বাই রেইন অ্যান্ড ফ্লাডস, বৃষ্টি এবং বন্যায় ওইগুলো জমি থেকে ধুয়ে মুছে চলে যায়। তার মানে কি, সার এবং বিষ যখন জমিতে নিক্ষেপ করা হয়, বৃষ্টি আসার পর পানি উপচে পড়ে যেতে গেলে ওই পানিটা সাথে কেমিক্যালগুলো ভেসে যায়, এটা বলতেছে, যে এগুলো ধুয়ে মুছে চলে যায়, এটা বলতেছে। ড্যাশ মিক্সড উইথ ওয়াটার ইন রিভার্স, কথাটা খেয়াল করে দেখেন। বলতেছে যে গেট মিক্সড, যেগুলো মিশ্রিত হয়, গেট মিক্সড, মিশ্রিত হয়। উইথ ওয়াটার, পানির সাথে। ইন রিভার, নদীতে। তার মানে ধুয়ে মুছে যাওয়ার পর এগুলো তো নদীতেই যাবে। শহরের বজ্রগুলো ড্রেনে যায়, ড্রেন থেকে বড় মোটা ড্রেনে যায়, ওই জায়গা থেকে যায় খালে, ওই খাল থেকে যায় নদীতে। যেমন ধরেন আপনাদের পাশেই যে আছে, যে বনশ্রী খাল আমরা
দেখি বনশ্রী খালের ব্যাপারটা হয়তো আমরা শুনিও, ওই বনশ্রী খাল কি হয়, ওই জায়গাতে ময়লাগুলো যায়, এরকম বিষয়টাকে নির্দেশ করতেছে। আচ্ছা, তারপর দেখি রিভার্স, ক্যানেলস অ্যান্ড পন্ডস এবং পুকুরের পানির সাথে গিয়ে মিশে যায়। ওয়াটার ইজ অলসো, পানি আরও, এটা পেসিভ হবে, তাহলে পলিউটেড। ওয়াটার ইজ অলসো পলিউটেড বাই মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। মিল এবং ফ্যাক্টরি যেগুলো আছে ওইগুলো দ্বারাও পানিটা দূষিত হয়। হোয়েন দে থ্রো দেয়ার, যখন ওই মিলস ফ্যাক্টরিগুলো তাদের নিক্ষেপ করে তাদের কি ড্যাশ কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস, তার মানে কি কেমিক্যালস এরা নিক্ষেপ করে, আপনারা এটা হয়তো অবশ্যই জানেন, যেটাকে বলা টক্সিক অথবা পয়জনাস, বিষাক্ত। তাহলে আমরা বলতে পারি যে টক্সিক, দেয়ার টক্সিক কেমিক্যালস, বিষাক্ত রাসায়নিক পদার্থ, অ্যান্ড ওয়েস্ট, বজ্রগুলো, প্রোডাক্টসগুলো, ইনটু রিভার্স, নদীতে, অ্যান্ড ক্যানালস, খালে। তার মানে কি ইন্ডাস্ট্রিগুলো এরাও কি করে বজ্র পদার্থ, এগুলো বিষাক্ত রাসায়নিক, এগুলোকে নিক্ষেপ করে, এগুলোকে মিশ্রিত হয়। এরপর বলতেছে ওয়াটার ভেহিকলস। ওয়াটার ভেহিকলস মানে কি পানির যে যানবাহনগুলো, ওয়াটার ভেহিকলস অলসো পলিউট রিভার্স, ওইগুলো নদীকে দূষিত করে, বাই ডাম্পিং ওয়েল, তেল নিক্ষেপ করে, ফুড ওয়েস্ট, খাদ্যের যে বজ্র এগুলো নিক্ষেপ করে, অ্যান্ড এবং হিউম্যান ওয়েস্ট, এবং মানুষের বজ্র, ইনটু দেম, ওই নদীতে তাদের রান্না আর বিভিন্ন রকম ময়লা আবর্জনা, হিউম্যান মানুষের বজ্র এগুলো কি করে নিক্ষেপ করে। স্বাভাবিক, সত্য কথা, এটা যারা লঞ্চে যায় এরা জানে। তারপর ইনসেনিটারি লেট্রিনস। ইনসেনিটারি লেট্রিনস মানে ইনসেনিটারি লেট্রিনস মানে বোঝাচ্ছে যেগুলোর ভালো নিষ্কাশন ব্যবস্থা নেই, কিংবা যেগুলোর ভালো ব্যবস্থা নেই এগুলো যাওয়ার, অর্থাৎ বিভিন্ন খাল, বিভিন্ন পুকুর, ডোবা, তারপর নদীর পাড়ে ঝুলন্ত অবস্থা, বা বেদে সম্প্রদায়দের যেগুলা ওয়াশরুম, এই টাইপ যেগুলো আছে এগুলোকে বলতেছে ইনসেনিটারি লেট্রিনস। এই ইনসেনিটারি লেট্রিনসগুলো এগুলো আসলে কথাটা খারাপ না, এটা পয়েন্ট একটা। এনে বলতে পারি স্ট্যান্ডিং, যেগুলো ঝুলে থাকে অন রিভার, দেখছেন, স্ট্যান্ডিং বলতে পারি, বা সিচুয়েটেড বলতে পারি, হ্যাঙ্গিং বলতে পারি, হ্যাঙ্গিং, স্ট্যান্ডিং, সিচুয়েটেড অন রিভার, নদীর, অ্যান্ড ক্যানাল ব্যাঙ্কস, খালের পারে। আর অলসো, এগুলো আরও, আপনি বলতে পারেন স্যার আমি এখানে দিব দায়ী, দায়ী ইংরেজি মানে রেসপন্সিবল, তাহলে দেন রেসপন্সিবল। আর অলসো রেসপন্সিবল, এগুলো দায়ী ফর ফার্দার পলিউশন, এই দূষণের জন্য। ইন দিস ওয়ে, এইভাবে, ভেরিয়াস, কথাটা খেয়াল করে দেখেন, ইন দিস ওয়ে, এইভাবে, ভেরিয়াস টাইপস, এখানে আমরা বলতে পারি ভেরিয়াস টাইপস অফ ওয়েস্ট, বিভিন্ন ধরনের বজ্র, অ্যান্ড ফিল্থ কন্টিমিনেট ওয়াটার, এবং বিভিন্ন যে উপাদানগুলো এগুলো পানিকে দূষিত করে। আরেকবার বলি, ম্যান পলিউটস ওয়াটার, মানুষ পানি দূষণ করে, অ্যানাদার ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের একটা গুরুত্বপূর্ণ আরেকটা উপাদান, বাই থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট, এটার উপর নিক্ষেপ করে। ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেক্টিসাইডস ইন দেয়ার ফিল্ডস, সাম অফ দিস কেমিক্যালস ওয়েস্ট এওয়ে, ধুয়ে মুছে চলে যায়, বাই রেইন অ্যান্ড ফ্লাডস, বৃষ্টি এবং বন্যা দ্বারা। এরপরে গেট মিক্সড উইথ ওয়াটার ইন রিভার্স, নদীর পানির সাথে মিশে যায়, ক্যানালস অ্যান্ড পন্ডস, খাল এবং পুকুরে। ওয়াটার ইজ অলসো পলিউটেড, পানি আরও দূষিত হয়, বাই মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল ফ্যাক্টরি দ্বারা, হোয়েন দে থ্রো দেয়ার টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস ইনটু দ্য রিভার্স অ্যান্ড ক্যানালস। ওয়াটার ভেহিকলস অলসো pollute rivers by dumping well food waste and human waste into them. এরপরে ইনসেনিটারি লেট্রিনস, আপনি হ্যাঙ্গিং, অথবা বলতে পারি যে আমরা 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 সিচুয়েটেড দিলেও যে হবে না ব্যাপারটা এমন না, আমরা এটাও বলতে পারি, সমস্যা নেই, এটাও হবে। আবার স্ট্যান্ডিংও বলতে পারি। তো স্ট্যান্ডিং অন রিভার অ্যান্ড ক্যানালস ব্যাঙ্কস আর অলসো রেসপন্সিবল ফর ফার্দার পলিউশন। ইন দিস ওয়ে, এভাবে ভেরিয়াস টাইপস বা টাইপস অথবা কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্থ কন্টামিনেট ওয়াটার, পানিকে এভাবে দূষিত করে। আমরা ২৬ নম্বরটা পড়লাম। এবার আমরা পড়ব, আমরা ২৫ নম্বরটা পড়লাম, এবার আমরা পড়ব ২৬ নম্বর। এটা একটু গুরুত্ব দিয়ে দেখাটা উচিত আমি মনে করি। আচ্ছা, আমরা ২৫ নম্বর শেষ করলাম। আমরা ২৫ পড়েছিলাম স্টুডেন্টস, আমরা ২৫ পড়েছিলাম আগে, এখন আমরা ২৬ পড়তেছি। একটু দেখেন,
অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের সমস্ত জিনিস যেগুলো পরিবেশকে তৈরি করে, আর এগুলো ইন্টার রিলেটেড এখানে হবে। ইন্টার রিলেটেড মানে একটার সাথে একটা সম্পৃক্ত, মানে ভিতরে ভিতরে সম্পৃক্ত। দ্য ওয়ে ইন হুইচ পিপল, অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস, একটা উপায়, যে উপায় কি মানুষ, প্রাণী, গাছপালাগুলো আর রিলেটেড, এরা সম্পৃক্ত টু ইচ আদার, একে অপরের সাথে, অ্যান্ড টু দেয়ার সারাউন্ডিংস, এবং এদের চারপাশে এরা যখন সম্পৃক্ত, এই ইজ নোন, এইটা পরিচিত অ্যাজ ইকোলজি, জীববৈচিত্র্য হিসেবে। এখানে হবে ইকোলজি, এটা হবে ইকোলজি। আর এখানে হবে ইচ আদার অ্যান্ড টু দেয়ার, এখানে হবে এনভায়রনমেন্ট, মানে 26-এর দ্বিতীয়টা হবে, সরি এখানে হবে এনভায়রনমেন্ট ছাড়া আমরা সারাউন্ডিংস বলতে পারি, চারপাশ, আবার এনভায়রনমেন্টও বলতে পারি এখানে বিয়ে। তাহলে সি হচ্ছে কি অ্যাজ ইকোলজি। তারপর দ্য ইকোসিস্টেম, এই যে ইকোসিস্টেম দেখে আমরা বুঝে নিব এখানে ইকোলজি হবে। দ্য ইকোসিস্টেম ইজ এ, এই যে দেখেন ইকোসিস্টেম, এই যে জীব যে একটা বৈচিত্র্য, যে ধরন, জীবনের যে ধরনটা, এই যে এদের যে রকম, যে এটা একটার সাথে একটা সম্পৃক্ততা, এই যে এটাকে এখানে মিন করতেছে যে ইকোসিস্টেম। এটাকে আমরা বলতে পারি যে দ্য ইকোসিস্টেম ইজ এ কমপ্লিকেটেড ওয়েব, এটা একটা জটিল, কমপ্লিকেটেড বলে বা কমপ্লেক্স, হচ্ছে সিম্পল, সরল, কমপ্লেক্স, জটিল, এরকম। দ্য ইকোসিস্টেম ইজ এ কমপ্লেক্স, অথবা আমরা কমপ্লিকেটেড, এটা ফেসবুক আমরা ইউজ করতে গেলে পাই, দেখবেন প্রোফাইলে এটা পাওয়া যায়, কমপ্লিকেটেড ওয়েব, এটা একটা জটিল একটা ধরন, দ্যাট লিঙ্কস অ্যানিম্যালস, যেটা প্রাণীর সাথে সম্পৃক্ত, প্ল্যান্টস, গাছের সাথে সম্পৃক্ত, অ্যান্ড এভরি আদার লাইফ, অন্যান্য যত রকমের জীবনী আছে বা জীবন আছে প্রত্যেকটার সাথে এটা সম্পৃক্ত, এটা বলতেছে। কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে শুনেন তাহলে বুঝবেন, খেয়াল করে দেখেন। তারপরে এটা আমরা বলতে পারি যেটা এটা হলো কি দ্য, কই যেন, হ্যাঁ এটা লিঙ্কস অ্যানিম্যালস, প্ল্যান্টস অ্যান্ড এভরি আদার লাইফ, এখানে আমরা বলতে পারি ড্যাশ ইন দ্য বায়োস্ফিয়ার, আমরা বলতে পারি এখানে লিভিং বললে সহজ হয় এটা। আবার এক্সিস্টিংও বলা যায়, অস্তিত্ব বহন করে চলা, লিভিং, বাস করা, তো লিভিংটাই সোজা। এভরি আদার লাইফ লিভিং ইন দ্য বায়োস্ফিয়ার, এই যে জীববৈচিত্র্যে যে বসবাস করে, বা এই যে জীবজগৎ, বায়োস্ফিয়ার মানে জীবজগৎ, এই জীবজগতে যে বসবাস করে এরা, প্রত্যেকের কথাটা এখানে আনতে পারে। এরা কি সম্পৃক্ত, লিঙ্ক, সম্পর্ক স্থাপন করে চলে এরা। যেমন ধরেন আপনি জানেন যে পশু পাখিরা বসবাস করে কোথায়, পশু পাখিদেরকে খায় আবার অন্য পশু পাখিরা, বা মানুষও খায় অনেক সময়, অনেক পশু পাখি যেগুলো গৃহপালিত, তো এগুলো খায় গ্রাস। আবার মনে করেন এই যে ওই গাছে বসবাস করে অন্যান্য বিভিন্ন প্রাণীরা, তো আমরা মানুষকে বাদ দিয়ে আমরা অন্য প্রাণীর কথাই বলি, পাখি বসবাস করে গাছের যে ফলমূল ওইগুলো খেয়ে ওরা বাঁচে, পাতা খেয়ে বাঁচে। তো আবার এই পাখিদেরকে বা প্রাণীদেরকে আবার কারা খায়, নিচের কিছু প্রাণী আছে ওই প্রাণীরা খায়, তো ওই দেখা গেছে ওই গ্রাস, ওইগুলো আবার আমরা জ্বালানি হিসেবে পাই। তো সব মিলিয়ে কি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই সার্কেলটার কথা এখানে বলতেছে আর কি। এটি আমরা পড়তেছি যে লাইফ লিভিং ইন দ্য বায়োস্ফিয়ার। আচ্ছা, তারপরে অল দিস থিংস, এই সমস্ত জিনিসগুলো, অল দিস থিংস, এই সমস্ত জিনিসগুলো, এই যেগুলো আমরা পড়লাম আর কি, এই সমস্ত জিনিসগুলো, অল দিস থিংস, এই সমস্ত জিনিসগুলো, এগুলো এখানে বলতেছে যে হ্যাং টুগেদার, মানে কথাটা এই আপনাদের যে ইয়েতে আপনাদের ওখানে দেওয়া আছে এফ, হ্যাং, আমি এটা সলিউশন দেখলাম মাত্র, হ্যাং দেওয়া, অর্থাৎ 26 নম্বরটা হ্যাং দেওয়া, 26 এর এফ, হ্যাং দেওয়া। অল দিস থিংস হ্যাং টুগেদার, প্রত্যেকটা জিনিস একত্রে স্থবির হয়ে থাকে, ঝুলে থাকে। দ্য সিস্টেম ইজ ইন এ স্টেডি স্টেট, স্থির একটা অবস্থা, রাষ্ট্রকে বোঝাচ্ছে, স্টেট অফ মানে একটা অবস্থাকে বোঝাচ্ছে আর কি, স্থির একটা অবস্থা। আবারও বলি, দ্য সিস্টেম ইজ ইন এ স্টেডি স্টেট, এটা একটা স্থির একটা অবস্থা বোঝাচ্ছে, অফ ডাইনামিক ব্যালেন্স, বিশেষ বড় ধরনের একটা ব্যালেন্স, সমতার মধ্যে এটা স্থির। হুইচ মিনস, যেটা বলতে বোঝায় দ্যাট যে, বাই মানে বাই, আচ্ছা পরে নেই, বাই চেঞ্জিং এনি ওয়ান পার্ট অফ দ্য ওয়েব,
মানে লাইনটা বুঝেন আরেকবার, এটা একটু জটিল। দ্য সিস্টেম ইজ ইন এ স্টেডি স্টেট, এটা একটা স্থির অবস্থা বিরাজমান, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে শুরু থেকে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত এটা স্টেডি, এটা স্থির অবস্থা চলতেছে, মানে একটা অবস্থানে চলতেছে। অবস্থানটা কি? স্টেট অফ ডাইনামিক ব্যালেন্স, বিশাল একটা সমতা। হুইচ মিনস, যেটা বলতে বোঝায় দ্যাট, যে বাই চেঞ্জিং এনি ওয়ান পার্ট অফ দ্য ওয়েব, এই যে সার্কেলটা একটার সাথে একটা রিলেটেড, আপনি যে কোনো একটাকে, মনে করেন আপনি গাছপালা কেটে ফেলবেন, আপনি সব পাখি বা প্রাণীদেরকে, তাহলে তাহলে তো গাছপালাই জন্মাবে না, পারতে পারবে না, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে না, এরকম। তো পার্ট অফ দ্য ওয়েব ইউ ক্যান এফেক্ট অল দ্য আদার পার্টস, মানে আপনি যদি একটার ক্ষতি করেন তাহলে অন্যান্য যে দিকগুলো আছে প্রত্যেকটাই ক্ষতিগ্রস্ত হবে। তার মানে কি এর একটা সমতা, একটার সাথে একটা ব্যালেন্স করে চলে। আপনি কোনোভাবে একটাকে নাই করে দিলে বাকিগুলো আস্তে আস্তে নাই হয়ে যাবে, এদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে চলে যাবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায় দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, ডিস্ট্রাকশন ধ্বংস অফ ফরেস্ট, বনের যে ধ্বংসটা, এটা মে হ্যাভ সিরিয়াস ইকোলজিক্যাল, এটার হয়তো রয়েছে একটা ইকোলজিক্যাল জীববৈচিত্র্যময়, কি এটা ইকোলজিক্যাল আচ্ছা, এখানে বলা যায় ইকোলজিক্যাল কনসিকুয়েন্সেস, বলছে এখানে ইকোলজিক্যাল কনসিকুয়েন্সেস, এটার একটা জীববৈচিত্র্যের একটা কনসিকুয়েন্স পর্যায় আছে অন হিউম্যান অ্যান্ড অ্যানিমেলস, মানে মানুষ এবং প্রাণীদের একটা পর্যায় আছে, কনসিকুয়েন্স মানে একটার পর একটা, একটার সাথে একটা রিলেটেড। আপনি একটাকে যদি বাদ দেন বাকিগুলো কি হয়ে যাবে? বাদ নাই হয়ে যাবে। আবার আরেকবার বলি দেখেন, ফর এক্সাম্পল দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট মে হ্যাভ সিরিয়াস ইকোলজিক্যাল এখানে কনসিকুয়েন্স মানে বলছে ফলাফল, ফলাফল আনতে পারে, আমি ভুলে গেছিলাম, ফলাফল অন হিউম্যান অ্যান্ড অ্যানিমেলস, এটা মানুষ এবং প্রাণীর জন্য কি আনতে পারে? ফলাফল হিসেবে ধ্বংস আনতে পারে, খারাপ দিকে ভয় আনতে পারে। আরেকবার পরে দেখি কি বলে, অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট, সমস্ত জিনিস যেগুলো পরিবেশকে তৈরি করে আর এগুলো ইন্টার রিলেটেড, আন্তঃসম্পৃক্ত। দ্য ওয়ে একটা উপায়, ইন হুইচ যেভাবে, পিপল অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস মানুষ গাছপালা এবং প্রাণীরা আর রিলেটেড সম্পৃক্ত টু ইচ আদার একে অপরের সাথে, অ্যান্ড টু দেয়ার এবং তাদের সারাউন্ডিংস চারপাশে বা এনভায়রনমেন্ট পরিবেশে, ইজ নোন অ্যাজ এরা পরিচিত ইকোলজি, এটা জীব হিসেবে জীববৈচিত্র্য হিসেবে পরিচিত। দ্য ইকোসিস্টেম এই যে ধরনটা, জীবের যে বসবাসের ধরনটা, এটা ইজ এটা হচ্ছে একটা কমপ্লিকেটেড ওয়েব অথবা কমপ্লেক্স ওয়েব, জটিল একটা ধরন, জটিল একটা সিস্টেম, একটা রকম। দ্যাট লিঙ্কস অ্যানিম্যাল যেটা প্রাণীর সাথে সম্পৃক্ত, প্ল্যান্টস গাছের সাথে সম্পৃক্ত, অ্যান্ড এভরি আদার লাইফ লিভিং ইন দ্য বায়োস্ফিয়ার জীবজগতে যেগুলো বসবাস করে ওদের সাথে সম্পৃক্ত। অল দিস থিংস এই সমস্ত জিনিসগুলো ড্যাশ টুগেদার হ্যাং টুগেদার একত্রে থেমে থাকে। দ্য সিস্টেম ইজ ইন এ স্টেডি স্টেট অফ ডাইনামিক ব্যালেন্স, বিশাল একটা সমতা মেনটেন করে চলে। হুইচ মিনস দ্যাট, যেটা বলতে বোঝায় যে বাই ডেস্ট্রয়িং এনি ওয়ান পার্ট অফ দ্য ওয়েব, যে কোনো একটা যদি আপনি নষ্ট করে দেন, ইউ ক্যান এফেক্ট অল আদার পার্টস, বাকি সবগুলোকে কি আপনি আক্রান্ত করতে পারেন। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট বনের যে ধ্বংস, মে হ্যাভ সিরিয়াস ইকোলজিক্যাল, এখানে সিরিয়াস ইকোলজিক্যাল কনসিকুয়েন্সেস, রেজাল্ট আর কি মানে ফলাফল আর কি, অন হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল যেটা প্রাণী এবং মানুষের জন্য হুমকি এনে দিতে পারে, হুমকি বয়ে আনতে পারে, এটা বোঝাচ্ছে। তো এটাও আসলে খুব জটিল না, এটাও সোজা। আপনারা প্রত্যেকটা উইদাউট ক্লুজ আপনারা দুইবার পড়বেন, দুইবার শুনবেন মনোযোগ দিয়ে, অর্থ সহজে পড়াচ্ছি, আপনি দেখবেন এটা আর আপনার পড়া লাগবে না, আপনি পারবেন মনোযোগ সহকারে। আপনি যদি সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি শুনে শুনে আপনি লিখে ফেলতে পারেন, এর লিখে ফেললে আপনার পড়াটা ক্লিয়ার হবে। যারা ভালো এরা এইভাবেই পড়ে। আর এগুলো তো এমন না যে আপনাকে 15-20টা পড়ানো যাবে, এগুলো অনেক পড়তে হয়, এগুলো পড়ে শেষ করে যায় না, 40-50-60টা পড়তে হয়, তা না হলে কমন পড়ার সম্ভাবনা থাকে না। এই জন্য আপনাদের যা জানেন আপনাদের মার্ক বেশি, কাজে এগুলো একটু ভালো করে পড়বেন, চর্চা করবেন, এগুলো একটারও কোনো বিকল্প নাই, প্রত্যেকটাই লাগবে। আর আপনারা অনেক হেলায় হেলায় সময় নষ্ট করেন, প্লিজ সময়গুলো নষ্ট করবেন না, কাজে লাগান, কাজে লাগান। আপনাদের প্রতিষ্ঠান খুলবে আশা করি আমরা প্রত্যেকবারই, আল্লাহ জানে প্রতিষ্ঠান কবে খুলে, তো প্রতিষ্ঠান খোলা না খোলা সেটা পরের ব্যাপার, আপনারা অবশ্যই পড়বেন, চর্চা করবেন, এটা আমরা কামনা করি, আশা করি। তো সবাই এটা করবেন এই আশাতেই, ভালো থাকবেন আর কি। তো এটা পড়বেন, চর্চা